লেখিকা মাধবী ভট্টাচার্যের মানুষ। সকালবেলার দ্বিতীয় কাপ চায়ে চুমুক দিয়েছি সবে, ফোন বেজে উঠল। নিচের সিকিউরিটি থেকে ফোন এসেছে। একটু বিরক্ত হয়েই ফোনটা ধরলাম। স্যার, নীলকান্ত সেন বলে একটা লোক আপনার সাথে দেখা করতে চাইছে, সঙ্গে আরো দুজন রয়েছে, বলছে ওরা আপনার আত্মীয়। চমকে উঠলাম। রাঙাদার নামটা কতদিন বাদে শুনলাম। অনেকদিন আগেই ওদের সাথে সব সম্পর্ক চুকিয়েছি। সাফল্যের সিঁড়ি বেয়ে সমাজের ওপর তলায় উঠছি একটু একটু করে। নিচু তলার লোকেদের সাথে সম্পর্ক রেখে নিজেকে আর নিচে নামাতে চাই না। নীলুদা হঠাৎ করে এসে হাজির হলো কেন? নিতান্ত অনিচ্ছার সঙ্গে বললাম, পাঠিয়ে দাও। মা সামনেই ছিল, জিজ্ঞেস করলো, কে এসেছে রে? কে নয়, কারা বলো। কারা এসেছে? মা একটু অবাক হয়ে বলল, রাঙাদা, তোমার আদরের নীলু। ব্যঙ্গের সুরে বললাম। সঙ্গে সঙ্গে মায়ের মুখ উজ্জ্বল। মা কেন যে এখনো শেকড়ের মায়া ছাড়তে পারেনি। নীলু এসেছে কতদিন বাদে। মায়ের দু চোখে স্পষ্ট অতীত দিনের ছায়া। খেকিয়ে উঠলাম, হ্যাঁ এসেছে, এক্ষুনি গলে জল হয়ে যেও না। দেখো কি জন্য এসেছে, সাহায্য চেয়ে না বসে হঠাৎ করে। সাহায্য চাইলেই বাকি তুই দিতে পারবি না সমু? না মা, পারবো না। আমার কষ্টের রোজগার আমি যাকে তাকে বিলিয়ে দিতে যাব কেন? যাকে তাকে? বিবর্ণ মুখে চুপ করে গেল মা। একটু পরেই বেল বেজে উঠল। এসে গেছে ওরা। বিরক্তি চেপে দরজা খুলে দিলাম। হাসি মুখে দাঁড়িয়ে আছে রাঙাদা, পেছনে লাজুক হাসিতে অমল, পাশে ঘুমটায় জড়সড় এক অল্প বয়সী বউ। আমি কৌতূহলী চোখে তাকাতেই রাঙাদা স্বভাবসিদ্ধ উঁচু গলায় বলে উঠল, সব জানবি, আগে ভেতরে তো ঢুকতে দে। তোর এই নতুন ফ্ল্যাটে ঠিকানা বের করতে গিয়ে কি নাজেহাল অবস্থা। আমাদের ফোন করলেই তো পারতে, এই ঠিকানাই বা পেলে কোথায়? বলতে বলতে সরে দাঁড়ালাম। এতক্ষণে মাও এগিয়ে এসেছে হাসি মুখে। ভেতরে ঢুকে সোফায় গায়ে এলিয়ে বসে পড়লো রাঙাদা। ফোন করার মুখ থাকলে তবে তো করব। অমলটা এমন কাণ্ড ঘটিয়েছে, ঘাড় ধরে তাই নিয়ে এলাম সোজা। অমল আর ওই বউটা দাঁড়িয়ে আছে তখনও। ওদের দিকে এক পলক তাকিয়ে বললাম, আমার নতুন ঠিকানা পেলে কই? আমরা তো তোদের ভাড়া বাড়িটাতে গেছিলাম, তারা বলল তোরা আর ওখানে থাকিস না, এই ঠিকানাটা ওরাই দিল। রাঙাদা হাসলো। একবারও অভিযোগ করলো না নতুন বাড়ির ঠিকানা আগেই ওদের জানালাম না কেন। কিরে নীলু, মেয়েটা কে? মা অবাক হয়ে তাকিয়েছে ঘুমটায় জড়সড় মেয়েটার দিকে। ফুল মামি। অমলের কান ধরে এক মোচড় দাও তো, নইলে ঠাস করে এক চড় বসাও। হারামজাদা এত লায়েক হয়ে উঠেছে যে বিয়ে করার আগে কাউকে জানানোরও প্রয়োজন মনে করেনি। রাঙাদা বাজখাই গলায় বলে উঠেছে। এবারে আমি আর মা দুজনেই একসাথে অবাক হয়ে মেয়েটার দিকে তাকালাম। সস্তার ছাপা শাড়ি পরনে, কানে গলায় ইমিটেশন গয়না, সিঁথিতে লম্বা করে টানা সিঁদুর। এই কালো মেয়েটা অমলের বউ। কতই বা বয়স অমলের, সবে তো 22 হলো বোধ হয়। মেয়েটারও বয়স 19-20 বেশি নয় কিছুতেই। আমরা হা করে আছি দেখে রাঙাদা আবার চেঁচালো, লায়েক ছেলে পালিয়ে বিয়ে করেছে গো। বিয়ে করে বাড়িতে এনে হাজির করেছে বউকে। ছেলেকে চড় চাপড় মেরেছি ঠিকই, কিন্তু বউকে তো আর ফেলে দিতে পারি না। হাজার হোক বিয়ে করেই তো এনেছে। মেয়েটাও খারাপ নয় ফুলমামি, এসে সংসারের হাল ধরে ফেলেছে। দরাজ গলায় হাসলো রাঙাদা। মনে মনে ভাবলাম, যেমন বাপ তেমনি ছেলে হবে তো। রাঙাদা নিজেও 18 না 19 বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিল। 20তেই ছেলের বাবাও হয়ে গেল। খুব কম বয়সে মা হওয়ার কারণে নানা রকম শারীরিক অসুস্থতায় ভুগে মাত্র 21 বছর বয়সে সংসারের মায়া কাটিয়ে চলে গেল রাঙা বৌদি। অমল তখন মাত্র 4 বছরের। রাঙাদার বিয়ে করেনি, একা হাতে বড় করেছে ছেলেকে। সেই ছেলেও এত বড় হয়ে গেল যে দিব্যি বিয়ে করে বউ নিয়ে এলো ঘরে। হয়তো কদিন পরে দাদুও হয়ে যাবে রাঙাদা। হাসি পাচ্ছিল আমার। মা উঠে গিয়ে অমলের বউকে হাত ধরে টেনে সোফায় নিজের পাশে বসালো। মাথায় হাত বুলিয়ে দিয়ে সস্নেহে বলল, ও মা, ছেলের বউকে ফেলে দিবি কেন? নাত বউ তো খুব মিষ্টি হয়েছে,
কি নাম তোমার? মেয়েটা কিছু বলার আগেই রাঙাদা বলল, অঞ্জলি, আমরা অঞ্জু বলেই ডাকি। 12 ক্লাস পর্যন্ত পড়েছে এই মেয়ে। রাঙাদার চেহারায় গর্বের ভাব। মেয়েটা এবারে মাকে প্রণাম করলো, তারপর আমাকেও। খুড়শ্বশুর বলে কথা, গম্ভীর মুখে প্রণাম নিলাম। এতক্ষণে হাতে ধরা মিষ্টির প্যাকেট মায়ের দিকে বাড়িয়ে দিল অমল। ফুলমা, মিষ্টিগুলো রাখো। আবার মিষ্টি আনতে গেলি কেন? মা বলল হাসি মুখে। তা আনবে না? বিয়েতে তো কাউকে খাওয়াতে পারলোই না, এবারে বউ দেখাতেও কি খালি হাতে আসবে? মেরে চামড়া ছাড়িয়ে দেব না? আবার চেঁচালো রাঙাদা। বিরক্তি লাগছিল আমার। এক তো কোনো খবর না দিয়ে ছেলে বউকে বগল দাবা করে এসে হাজির হয়েছে, এসে থেকে একাই কথা বলে যাচ্ছে, তাও চেঁচিয়ে চেঁচিয়ে। প্রত্যেকটা কথাতেই রাঙাদাকে কেন চেঁচাতে হয় ভগবান জানেন। ছোট লোকি চাল যত। পড়াশোনা বাদ দিয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেরিয়ে গুন্ডা বদমাশদের মতো নেশা ভাঙ করে করে নিজের জীবনের 12টা বাজিয়েছে। ছেলেকেও মানুষ করতে পারেনি। চোখের সামনে অমানুষ বাবাকে দেখে দেখে ছেলে আর কি বা শিখবে? রাঙা বৌদি বেঁচে থাকলে অমল অন্তত এরকম অমানুষ তৈরি হতো না। ক্লাস 10-এর গন্ডিও টপকাতে পারেনি হাজার চেষ্টাতেও। বাপের মতোই গন্ডমূর্খ হয়েছে। এরকম মানুষদের আত্মীয় বলে পরিচয় দিতেও তো লজ্জা লাগে। কি ভাববে সবাই? ডক্টর সৌম্যকান্তি দত্তর আত্মীয়রা এমন নিচু শ্রেণীর? কি ভাবলো কে জানে নিচের সিকিউরিটির লোকগুলো। আচ্ছা রাঙাদা, তোমরা বসো, আমি বেরোই, ক্লিনিকে যেতে হবে। উঠে দাঁড়ালাম। ওদের সঙ্গে আরেকটুও থাকতে ইচ্ছে করছে না। যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে চাই ঘর থেকে। এ কি সমু, আজ যে ক্লিনিকে তারা নেই বললি, তাই তো দেরি করে ঘুম থেকে উঠলি। ছেলের বউকে নিয়ে প্রথমবার এলো নীলু, তুই বেরিয়ে গেলে হবে নাকি? মা অবাক হয়ে আমার দিকে তাকালো। মায়ের দু চোখে নীরব ভর্ৎসনা আমার নজর এড়ালো না। পাত্তা না দিয়ে বললাম, না না, আমি না গেলে চলবে কি করে? পেশেন্টরা অপেক্ষায় আছে তো। আর দেরি না করে ভেতরে গেলাম তৈরি হব বলে। পেছনে পেছনে মাও এসেছে। ছি ছি সমু, কি শুরু করেছিস? আমি জানি তোর এখন ক্লিনিকে যাওয়া নেই, ওদের দেখেই বেরিয়ে যেতে চাইছিস? ঠিক ধরেছ মা, বাপ ছেলেকে দেখেই গা জ্বলছে আমার। দুজনেই এক একটা আস্ত অমানুষ, অশিক্ষিত, আদব কায়দা জানে না। নেশা ভাঙও তো করে, ওদের সঙ্গে এক মুহূর্ত আর কাটাতে চাই না। অবস্থার বিপাকে পড়ে এদের এই দুর্দশা, সেটা ভুলে যাস না। চিনি পিসির কথাও কি ভুলে গেছিস? তোর বাবার একমাত্র বড়দিদি। চিনি পিসি কত ভালোবাসতেন তোকে। নীলু তো সে চিনি পিসিরই ছেলে। ওর সঙ্গে কেন খারাপ ব্যবহার করছিস? নীলুর মতো ছেলে কটা আছে, বদবন্ধুদের পাল্লায় পড়ে না হয় অল্প নেশা করা শিখেই ছিল, কারো ক্ষতি তো করেনি। মা থমথমে গলায় বলল, আমি চিনি পিসিকে মোটেই ভুলিনি মা। তাছাড়া রাঙাদার সঙ্গে খারাপ ব্যবহার আবার করলাম কখন? ক্লিনিকে কাজ আছে বলেই তো বেরিয়ে যাচ্ছি। তোকে চিনতে কি আর বাকি আছে? বারবার বলছি এখন বেরোস না, বরং বাজারে যা, ভালো মাছ মাংস কিনে নিয়ে আয়, মিষ্টিও আনিস। উফ, অসহ্য। এখন সারাদিন ধরে এই রাঙাদার বকবকানি হজম করতে হবে। রাগে গজগজ করতে করতে ব্যাগ হাতে বাজারের দিকে রওনা হলাম। ব্যাগ হাতে আমাকে দেখেই রাঙাদা হই হই করে উঠল। আরে সমু, বাজারে যাচ্ছিস নাকি? তুই তো ক্লিনিকে যাবে বললি, দে বাজারের ব্যাগ আমাকে দে, আমি বাজার করে আনবো। তুই কাজে যা তো ভাই, আমাদের জন্য আর ব্যস্ত হতে হবে না তোকে। না না রাঙাদা, ঠিক আছে। কৃত্রিম হাসি ঠোঁটে ঝুলিয়ে বললাম। পেছন থেকে মা হাসি মুখে বললেন, না রে, তোরা এসেছিস, ও আজ আর যাবে না, ক্লিনিকে ফোন করে বলে দিয়েছে। এ কি কাণ্ড বলো তো, আমাদের জন্য ওর কাজের ক্ষতি হয়ে গেল। ডাক্তার বলে কথা, ও তো আমাদের বংশের গৌরব গো ফুলমামি। রাঙাদা আরো কি সব বলছিল, বাকিটা না শুনেই বেরিয়ে গেলাম। রাঙাদার তেল মারা কথাবার্তা একেবারেই পছন্দ হয় না। ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়াটা করেছি, তাই তো মানুষ হয়েছি মা বাবার মনের মতো। রাঙাদার মতো অমানুষ তৈরি হয়নি। বাবা তো কম চেষ্টা করেননি ভাগ্নেকে মানুষ করতে। কিন্তু রাঙাদা সব ছেড়ে বেছে নিয়েছিল উচ্ছন্নে যাওয়ার পথ। নিচে গ্যারাজে গিয়ে গাড়ি বের করতে করতেও ওপর থেকে রাঙাদার হেরে গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। চেঁচাতে পারেও বটে ছোট লোকটা।
বাজারের দিকে যেতে যেতে পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। বাবারা ছিলেন এক ভাই এক বোন। বাবার দিদি অর্থাৎ চিনি পিসি বাবার থেকে বেশ কিছুটা বড়। তার বিয়ে হয় বেশ কম বয়সে। স্বামী ভালো মানুষ ছিলেন না, সংসারীও ছিলেন না। বিয়ের পরে প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছিল চিনি পিসিকে। রাঙাদার যখন 5 বছর বয়স তখনই মারা যান পিসেমশাই। বাবা চিনি পিসিকে নিজের কাছে নিয়ে আসেন। সেই থেকেই রাঙাদাকে নিয়ে আমাদের কাছেই থাকতেন চিনি পিসি। আমার জন্মের সময় রাঙাদার 11 বছর বয়স। চিনি পিসি আমাকে ভালোবাসতেন একেবারে মায়ের মতো করে। রাঙাদাও বড় দাদা হিসেবে খুব ভালোবাসতো আমাকে। কিছুই ভুলে যাইনি আমি। কিন্তু রাঙাদার অধপতনে যাওয়াটাও মন থেকে মেনে নিতে পারিনি কোনো দিন। একটু বড় হওয়ার পর থেকে দেখতাম ভাগ্নেকে মানুষ করতে বাবার কি আপ্রাণ চেষ্টা, কিন্তু স্বভাব যাবে কোথায়? নিজের অসংযমী বাবার রক্ত বইছে যে শরীরে। কুসঙ্গে পড়ে নেশা করা শিখলো অল্প বয়সে। স্কুল যাওয়ার নাম করে বন্ধুদের সঙ্গে মিশে এখানে ওখানে ঘুরে বেড়াতো। বলতো পড়তে ভালো লাগে না। বইপত্রের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ক্লাস 9-এর 4 বার ফেল করেছিল। প্রতিবার ফেল হওয়ার পরেই বাড়ি থেকে পালাতো রাঙাদা। নিজের কোনো বন্ধুর বাড়ি লুকিয়ে থাকতো। বাবা ঠিক খুঁজে খুঁজে ঘাড় ধরে নিয়ে আসতেন। কিন্তু রাঙাদা শোধরালো না কোনো দিন। চিনি পিসিকে কতবার দুঃখ করে কাঁদতে দেখেছি। চিনি পিসিকে কাঁদাচ্ছে বলে সে ছোট্ট বেলাতেও খুব রাগ হতো রাঙাদার ওপর। 19 বছর বয়সে রাঙা বৌদিকে বিয়ে করে শেষবার বাড়ি থেকে পালালো রাঙাদা। কোনো এক দোকানে একটা কাজও জুটিয়ে ফেলেছে ততদিনে। বিয়ের পরে আমতলার কৃপারামপুর গ্রামে ছোট্ট ঘর বানিয়ে সংসার শুরু করলো। বাবা অনেক চেষ্টা করেছিলেন ওকে ফিরিয়ে আনতে, কিন্তু রাঙাদা আর ফেরেনি। চিনি পিসিও কদিন বাদে ভাইয়ের সংসার ছেড়ে ছেলের সংসারে চলে গেছিলেন। যাবার আগে খুব কান্নাকাটি করেছিলেন পিসি। আমরা অবশ্য প্রায় আসা যাওয়া করতাম, পিসিরাও আসতেন। কাছাকাছি ছিল 2টো গ্রাম। মনে পড়ছে আমার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল একটু দূরের এক স্কুলে। বাসে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হতো। বাবা সঙ্গে যেতেন। একদিন কি এক কারণে দেরি হয়ে গেছে। বাস চলে গেছে আমাদের না নিয়েই। আমি রাস্তায় দাঁড়িয়ে কেঁদেই চলেছি। বাবা ব্যস্ত হয়ে ছুটোছুটি করছেন যাতে সময় পেরিয়ে যাওয়ার আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারি। কিন্তু কত বছর আগে, তাও গ্রাম অঞ্চল, চাইলে কি যানবাহন পাওয়া যায়? আমি তো ধরেই নিয়েছিলাম এবার আর পরীক্ষা দেওয়া হলোই না। হঠাৎ দেখলাম বাই বাই করে সাইকেল চালিয়ে আসছে রাঙাদা। আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে বলল, আমি থাকতে আমার ভাইটা পরীক্ষা দিতে পারবে না? দেখি সমু, সাইকেলে চেপে বসতো। বাবা অবাক হয়ে বললেন, তুই কি করে জানলি সমু পরীক্ষা দিতে যেতে পারছে না? আমি দোকানে ছিলাম ফুল মামা, তখনই একজন খবরটা দিল। শুনেই তো সব কাজ ফেলে সাইকেল ছুটিয়ে এলাম তাড়াতাড়ি। বেশ দূর তোরে, সাইকেলে করে সময় মতো পৌঁছে দিতে পারবি? বাবা ইতস্তত করে বললেন, এটা সাইকেল নয় ফুল মামা, এটা আমার পক্ষীরাজ। দেখো সমুকে কেমন উড়িয়ে নিয়ে যাই। আমি চেপে বসলাম সাইকেলে। রাঙাদা বলল, চোখ বন্ধ করে থাক সমু, একবারও তাকাবি না। আমি দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে সাইকেলের হ্যান্ডেল চেপে ধরলাম। বুঝতে পারছিলাম রাঙাদা প্রচন্ড জোরে প্যাডেল করছে। কানের পাশে দিয়ে সাই সাই করে বাতাস বেরিয়ে যাচ্ছে। চোখ বুজে ভগবানকে ডাকছিলাম। একটু পরে রাঙাদার গলা শুনলাম, চোখ খোল সমু, এসে গেছি আমরা, যা ভালো করে পরীক্ষা দে। আমি রাঙাদাকে প্রণাম করে আনন্দে কেঁদে ফেললাম। রাঙাদা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ধুর পাগল, কাঁদছিস কেন? যা যা, দেরি হয়ে যাবে নইলে। গেট খুলে ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছিলাম রাঙাদা আবার বাই বাই করে সাইকেল চালিয়ে দূরে অদৃশ্য হয়ে যাচ্ছে। দু চোখ তখনও জলে ভরে ছিল আমার। পরীক্ষা খুব ভালো দিলাম, জানতাম রেজাল্ট খুব ভালো হবে। বাবার তখন থেকেই কত পরিকল্পনা, কোন স্কুলে ভর্তি করবে আমাকে, কি নিয়ে পড়বো। তখনও কেউ জানতাম না দুর্ভাগ্য কেমন ওত পেতে আছে। রেজাল্ট বেরোনোর কিছুদিন আগেই
হঠাৎ বাবার স্কুল থেকে খবর এলো বাবা অজ্ঞান হয়ে গেছেন ক্লাস করাতে করাতে। কলকাতায় মামা বাড়িতে খবর দেওয়া হলো। আমার দুই মামা ছুটে এলেন। বাবাকে কলকাতায় নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হলো, কিন্তু বাবা আর সুস্থ হলেন না। হাসপাতালেই মারা গেলেন আমাদের একা করে দিয়ে। মামারা মাকে আর গ্রামে ফিরতে দিলেন না। আমি আর মা পাকাপাকি ভাবে মামা বাড়িতে রয়ে গেলাম। গ্রামের ভিটে আর বাড়িটা বিক্রি করে দিলেন মা। যে টাকা পাওয়া গেল তার অর্ধেকটা চিনি পিসির হাতে তুলে দিলেন। শ্বশুরের সম্পত্তিতে ভাই বোনের সমান অধিকার আছে, এটাই বিশ্বাস করতেন আমার মা। চিনি পিসিকে যখন টাকাটা পৌঁছে দিতে গেলেন, মনে পড়ে মাকে জড়িয়ে ধরে সে কি কান্না পিসির। মাও চোখের জল ধরে রাখতে পারেননি। এরপর মোটে 3 বছর বেঁচে ছিলেন পিসি। রাঙা বৌদি তো অনেক আগেই চলে গেছিলেন। রাঙাদা ছেলেকে নিয়ে একা তখন। কলকাতায় থাকতে থাকতে আস্তে আস্তে রাঙাদার সঙ্গে দূরত্ব বাড়তে থাকলো আমাদের। কালে ভদ্রেই খোঁজ খবর নেওয়া হতো। মা যেতে চাইতেন, কিন্তু আমার একেবারেই ইচ্ছা হতো না। কার টানে আবার যাব ওখানে। কলকাতায় মামা বাড়িতে আমি তখন পড়াশোনায় ব্যস্ত। নতুন নতুন বন্ধু বান্ধব জুটছে, সবাই অবস্থাপন্ন ঘরের। মামা বাড়ির অবস্থাও খারাপ ছিল না। কলকাতা শহরের জাঁকজমকের মাঝে ফেলে আসা সেই গ্রাম্য জীবনকে মনে হতো গত জন্মের কোনো স্মৃতি। চারপাশের সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে রাঙাদাকে মনে পড়লে বিরক্ত হয়ে উঠতাম। ভাবতাম, কি করে এত নিচু শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক রেখেছি এতদিন। যা কিছু ফেলে এসেছি তার সবকিছুই ভুলে যেতে চাইতাম প্রাণপণে। ডাক্তারি পাশ করার পর যোগ দিলাম একটা বেসরকারি ক্লিনিকে। ঘর ভাড়া করে মামা বাড়ি থেকে উঠে এলাম মাকে নিয়ে। দেখতে দেখতে পসার জমতে শুরু হলো। চেম্বার খুলে প্রাইভেট প্র্যাকটিস শুরু করলাম। শহরের আরো 2-3টে ক্লিনিক থেকে ডাক পেলাম। হু হু করে ঘরে টাকা আসতে শুরু হলো। আমার থার্ড বার্থ স্ট্যাটাস পাল্লা দিয়ে চলতে শুরু হলো। এই উন্নতির পথে রাঙাদার মতো আত্মীয় স্বজনকে মনে রেখে নিজেকে নিচে নামিয়ে আনার পক্ষপাতী ছিলাম না কখনোই। রাঙাদা মাঝে মাঝে ফোন করত। কয়েকবার আমাদের ভাড়া বাড়িতে এসে ঘুরে গেছে ছেলেকে নিয়ে। এর চেয়ে বেশি যোগাযোগ আর ছিল না ওদের সাথে। মাস 3 আগে নতুন ফ্ল্যাট কিনে উঠে এসেছি। ইচ্ছে করে রাঙাদাকে কিছু জানাইনি। ওদের যত দূরে রাখা যায় ততই মঙ্গল। মানুষজনের কাছে মাথা কাটা যাবে এরকম আত্মীয় স্বজন থাকলে। কিন্তু শেষ রক্ষা হলো কি? রাঙাদা খুঁজে খুঁজে ঠিক এসে হাজির হলো তো। একরাশ বিরক্তি নিয়ে বাজার করে এলাম। ওদের হই হট্টগোল চলছে তখনও। এর মধ্যে এক প্রস্থ লুচি তরকারি আর মিষ্টি খাওয়া হয়ে গেছে। টেবিলে এঁটো প্লেটগুলো ছড়ানো রয়েছে। মা নমিতাদিকে রান্না বোঝাতে ব্যস্ত ছিল। বাজার দেখে এগিয়ে এসে ব্যাগ খুলল। তারপরে চোখ কপালে তুলে বলল, এ কি রে, মাংস আনিসনি তো? পাইনি। এত বেলায় কে বসে থাকবে আমার জন্য মাটন নিয়ে? মাছ পেয়েছি, এই না কত। খেকিয়ে উঠলাম। এক রকমেরই মাছ আনলি, অন্তত চিকেনটা তো আনতে পারতিস। মা তবুও ঘ্যান ঘ্যান করে। যা এনেছি ঠিক এনেছি। ওদের মতো মানুষের যতটুকু প্রাপ্য ঠিক ততটুকুই এনেছি। ছি সমু। মায়ের দু চোখে তীব্র ভর্ৎসনা, হয়তো কিছুটা ঘৃণাও। চুপ করে গেলাম। মাও কথা বাড়ালো না। রান্নার জোগাড়ে ব্যস্ত হয়ে পড়ল। দুপুরে একসাথে খেতে বসলাম। রাঙাদা খুশি খুশি গলায় বলল, বাপ রে, এ তো এলাহি কাণ্ড করেছো গো ফুলমামি। সত্যি তো, অনেক কিছুই তো রান্না করেছে মা আর নমিতাদি মিলে। পরশুদিন চিংড়ি এনেছিলাম, কিছুটা হয়তো রয়ে গেছিল, তাই দিয়ে লাউ চিংড়ি করেছে। আজ রুই মাছ এনেছি, রুই মাছ ভাজা হয়েছে, কালিয়াও হয়েছে। এছাড়া ডাল আর 2 রকমের ভাজা। ডিম কষা, নিশ্চয়ই মাংসের অভাবে। চাটনি, দই, মিষ্টি। রাঙাদা, অমল আর অঞ্জলি খুব খুশি হয়ে খাচ্ছে। খেতে খেতেই রাঙাদা বলল, কতদিন বাদে তোমার হাতে রান্না খাচ্ছি ফুলমামি। মাঝে মাঝে তো আসতেই পারিস, তাহলেই তো খেতে পাবি আমার রান্না। মা হেসে বলল, কি করে আসবো বলো তো, সময় কই। বাপ ছেলে দুজনকেই তো নানা কাজের ধান্দায় ঘুরে বেড়াতে হয়।
তিনটে পেট চালাতে তো হবে। এখন অবশ্য অঞ্জলি মুড়ি ভাজার কাজ শুরু করেছে, সেই মুড়ি বিক্রি করেও আয় হয় কিছু। শুনতে শুনতে শিউরে উঠছিলাম। ঘরের বউ মুড়ি ভেজে বিক্রি করে? রাঙাদা আবার সেটা গর্ব করে বলছে। ওরা নাকি আবার আমাদের আত্মীয়। অমল যদি পালিয়ে বিয়ে না করতো তবে হয়তো এখনো আশা হতো না। অমল বিয়ে করেছে আর তুমি বউ দেখবে না, তা কি হয়? বউকে দেখাতেই তো তোমার কাছে এলাম। খুব ভালো করেছিস নীলু, এমনিতেই তোদের দেখার জন্য বুক পড়ে। তাহলে যাও না কেন ফুলমামি? কলকাতা থেকে কতই বা দূর, ওই তো আমতলার কৃপারামপুর, গেলেই তো পারো। আগে তো কত যেতে, মা যখন বেঁচে ছিল। মা আর চোখে একবার তাকালো আমার দিকে, তারপর বলল, ইচ্ছে হলেই কি আর যাওয়া হয় রে? সমুর কত কাজ। আমি কার সঙ্গে যাই বলতো? কেন আমাকে বলবে, আমি এসে নিয়ে যাব। ঠিক আছে, সে হবে খন। খা দেখি এখন ভালো করে। খেয়ে উঠেই রাঙাদা তাড়াহুড়ো শুরু করে দিল। এক্ষুনি না বেরোলে নাকি দেরি হয়ে যাবে বাড়ি পৌঁছতে। এর মধ্যে মা এক ফাঁকে আমাকে নিয়ে গেল ভেতরে। চাপা গলায় বলল, অমলের বউকে প্রথম দেখলাম, মুখ দেখে আশীর্বাদ হিসেবে একটা কিছু দিতে তো হবে। কি দেবে জিজ্ঞেস করলাম। সোনার কিছু দেওয়াই নিয়ম, কিন্তু এই মুহূর্তে তো সেটা হবে না। তুই কিছু টাকা দিয়ে দে, আপাতত কিছু কিনে নিতে বলবো। টাকা দেওয়ার কি আছে, পরে কিছু গড়িয়ে দিয়ে আসবে, আমি নিয়ে যাব তোমাকে। টাকা দিলে হয়তো নেশা করে উড়িয়ে দেবে রাঙাদা। না না, নীলু আর নেশা করে না। তুই আর কথা বাড়াস না, কিছু টাকা দে আমায়। 500 টাকা বের করে দিলাম মাকে। মা আতকে উঠল। 500 টাকা? 500 টাকায় কি হবে? এই মুহূর্তে বেশি নেই মা আমার কাছে, পরে দেওয়া যাবে তো, অস্থির হচ্ছ কেন? মুখে বললেও মনে মনে বললাম, বেশি থাকলেও দেব না। কি হবে টাকা দিয়ে? ওদের আর মাথায় চড়তে দিতে চাই না কিছুতেই। মা বেজার মুখে টাকাটা নিল, তারপর বলল, তোর বিয়ের কথা এক্ষুনি বলে দি, আগে আগেই চলে আসুক ওরা। খবরদার না, আমার বিয়ের কথা তুমি ভুলেও রাঙাদাকে বলবে না। ওরা এলে ঈশিতার কাছে, ঈশিতার বাড়ির লোকের কাছে মুখ দেখানোর উপায় থাকবে নাকি? আমার নিজের পিসি পিস্তুত ভাই এমন, এটা জানলে ওরা কি ভাববে বলো তো? তাই বলে তোর বিয়েতে নীলুরা আসবে না? মা আর্তনাদ করেন প্রায়। না মা, আসবে না, কিচ্ছু করার নেই আমার। মা আর কিছু বলল না, গম্ভীর মুখে বিদায় জানালো রাঙাদাদের। 500 টাকা অমলের বউয়ের হাতে ধরিয়ে দিতেই রাঙাদার কি লাভ ঝাপ, কিছুতেই নেবে না টাকাটা। মা জোর করে টাকাটা গুজে দিল। ওরা চলে যেতে আমার দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে ঘরে ঢুকে গেল মা। জানি মা রাগ করেছে, কিন্তু কি করার আছে আমার? মা অত কিছু বোঝে না। ঈশিতা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। 3 মাস পরে আমাদের বিয়ের সবকিছু ঠিক হয়ে আছে। এর মধ্যে রাঙাদাকে ডেকে এনে ঈশিতাদের ফ্যামিলির কাছে নিজেদের মুখ ছোট করতে চাই না। ঈশিতা একটা অদ্ভুত মেয়ে, বিয়ের পর যেন ওকে নতুন করে চিনছি। প্রায়ই মাথায় অদ্ভুত অদ্ভুত খেয়াল চাপে ওর। এই তো কদিন আগে মা বলছিল তারকেশ্বরে পুজো দিতে যাবে। সঙ্গে সঙ্গে ঈশিতা বায়না ধরলো সেও যাবে। মায়ের সঙ্গে দেখছি ওর খুব ভাব। আমি বললাম, বেশ তো, আগামী মঙ্গলবারই চলো যাই সবাই মিলে। আমি কিন্তু লোকাল ট্রেনে যাব, গাড়িতে নয়। বায়না ধরলো ঈশিতা। অবাক হয়ে বললাম, লোকাল ট্রেনের ভিড়ে ধাক্কাধাক্কি করে যেতে চাও কেন? কোথায় ধাক্কাধাক্কি? ভোরে লোকাল ধরলে ভিড় কোথায়? ছোটবেলায় ঠাম্মার সঙ্গে একবার গেছিলাম, প্লিজ চলো না। আবদারের ভঙ্গিতে বলল ঈশিতা। মাও দেখছি ঈশিতার পক্ষে। শেষ পর্যন্ত ওভাবেই যাওয়া ঠিক হলো। পরের মঙ্গলবার ভোর ভোর লোকাল ট্রেনে চেপে বসলাম। দেখলাম সত্যি ভিড় কম। আরামসে বসার সিটও পেয়ে গেলাম। কলকল করে নানা কথা বলতে বলতে চলছিল ঈশিতা। মাঝে মাঝে হকারদের কাছ থেকে এটা ওটা কিনে খাচ্ছিল। ওর ছেলে মানুষই দেখে মনে মনে হাসছিলাম। এক স্টেশনে ছোলা, বাদাম আর চিড়ে ভাজার প্যাকেট নিয়ে উঠলো এক হকার। তাকে দেখে চমকে উঠলাম আমি। তাড়াতাড়ি মায়ের দিকে তাকালাম একবার, দেখি মায়ের মুখ ফ্যাকাশে।
এর মানে মাও দেখেছে। আমরা দুজনেই মুখ লুকোতে ব্যস্ত, কিন্তু সে ঠিক দেখে ফেললো। প্রথমে সেও চমকে উঠল, তারপর তাড়াতাড়ি এগিয়ে এলো আমাদের দিকে। এসে সেই ট্রেনের মধ্যেই ঢিপ করে প্রণাম করলো মাকে। ফুল মামি, তোমরা কোথায় যাচ্ছ? এই তো তারকেশ্বরে যাচ্ছি রে পুজো দিতে। কিন্তু তুই এখানে কি করছিস এসব? শুকনো মুখে বলল মা। যে কাজটা করতাম সেটা চলে গেছে গো, তাই কিছুদিন এই করেই পেট চালাতে হচ্ছে। অঞ্জলি ছোলা বাদাম চিড়ে ভেজে দেয়, তাই বিক্রি করি। এসব নতুন নয় গো, ভেবো না অত। কথা বলতে বলতেই মায়ের পাশে বসে থাকা ঈশিতার দিকে চোখ পড়েছে রাঙাদার। ঈশিতা এতক্ষণ ভয়ানক অবাক হয়ে তাকিয়েছিল। মা শুকনো গলায় বলল, এই সমুর বউ রে নীলু, খুব তাড়াহুড়োতে সবকিছু হয়ে গেল, তাই খবর দিতে পারিনি। মিথ্যে কথাটা শুনে ঈশিতা চমকে তাকালো মায়ের দিকে। মা চোখ সরিয়ে নিল। ও তোমার ভাসুর বৌমা, সমুর পিসতুতো দাদা, তোমার শ্বশুরের একমাত্র দিদির ছেলে। আমাকে চমকে দিয়ে ঈশিতা নিচু হয়ে রাঙাদার পা ছুলো হাসি মুখে। রাঙাদা তাড়াতাড়ি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো ওকে। হাসি মুখে বলল, তখন খবর দিতে পারোনি তো কি হয়েছে ফুলমামি, সমুর বউকে এই তো দেখে নিলাম, খুব মিষ্টি হয়েছে কিন্তু বউ। মা, ঈশিতা বা রাঙাদা কারো চোখে চোখ মেলাতে পারছিলাম না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকার চেষ্টা করছিলাম। কি রে ভাই, লজ্জা পাচ্ছিস নাকি? মুখ ঘুরিয়ে আছিস কেন? হাসতে হাসতে বলল রাঙাদা। আমি আশ্চর্য হয়ে ভাবছিলাম, রাঙাদাকে বিয়ের খবর দেওয়া হয়নি বলে একটুও রাগ করেনি তো। মা যা বলেছে সেটাই বিশ্বাস করেছে সরল মনে। আমার একটু একটু খারাপ লাগছিল। ছোট ভাইয়ের বউটাকে প্রথম দেখলাম, খালি হাতে আশীর্বাদ করলাম, কি যে দি। বলতে বলতে নিজের পকেটে হাত রাখছিল রাঙাদা। আরে আরে, তোকে কিছু দিতে হবে না, বেশি পাকামি করিস না। মা ধমকে উঠল। কেন, ভাসুর গরিব বলে নতুন বউকে কিছু দেবে না? বলতে বলতে এক গোছা নোট বের করে আনলো রাঙাদা। 10 টাকা 20 টাকার দমরানো সব নোট। নিশ্চয়ই ছোলা বাদাম চিড়ে ভাজার যতটা প্যাকেট বিক্রি হয়েছে তার সব টাকাই ঈশিতার হাতে তুলে দিচ্ছে। আমি হা হা করে উঠতেই ধমকালো, তুই চুপ কর, আমি বৌমাকে দিচ্ছি। হাসি মুখে ঈশিতার দিকে তাকালো রাঙাদা। তোমার গরিব ভাসুরের আশীর্বাদ, পরে যদি সুযোগ পাই ভালো করে আশীর্বাদ করব, ভালো থেকো। হাত বাড়িয়ে টাকাটা নিল ঈশিতা। আমার বুকের মধ্যে কেমন করছিল, গলার কাছে ডেলা পাকানো একটা কষ্ট। মানুষ হয়েছি বলে খুব গর্ব ছিল। এখন মনে হচ্ছে আসলে একটা অমানুষ তৈরি হয়েছি আমি। নইলে কি করে রাঙাদাকে এত অবহেলা করতে পারলাম? আমার এত সরল ভালো মানুষ রাঙাদা হয়তো বোঝেইনি আমার অবহেলা উপেক্ষাগুলো। সরল বিশ্বাসে সেই আগের মতোই ভালোবেসেছে আমাকে। ট্রেন থামতে নেমে যাচ্ছিল রাঙাদা। আমি চেঁচিয়ে উঠলাম, রাঙাদা, আগামী ছুটির দিনে তোমার বাড়িতে যাব সবাইকে নিয়ে। ভালো ভালো রান্না করে রাখতে বলো অঞ্জলিকে। রাঙাদা প্ল্যাটফর্মে নেমে গেছে তখন। খুশিতে উজ্জ্বল দু চোখে একবার তাকালো আমার দিকে, চেঁচিয়ে বলল, ফোন করিস। আমি হেসে মাথা নাড়ালাম। ট্রেন ছেড়ে দিল। হাওয়ায় উড়িয়ে নিয়ে চলল আমার মিথ্যে অহংকার। নিজেকে খুব হালকা লাগছিল। মা অবাক চোখে তাকিয়েছিল আমার দিকে। মনে মনে বললাম, তোমার ছেলে সত্যি মানুষ হয়েছে মা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।